পশ্চিমবঙ্গের 9 কোটি যদি জনগণ ধরি, তার 3 ভাগের 1 ভাগ জনগণের জন্য ডেভেলপমেন্ট করা হচ্ছে, মাদ্রাসারও 6.5 ভাগের 1 ভাগ টাকা। মানে জনপদটাকে কীরকমভাবে মনুষ্যত্ব জীবের মতন দেখে কলকাতার এই তৃণমূলের নেতা মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। রোডে বাইকের পিছন থেকে পড়ে যায়, পায়ে ব্যথা লাগে, এত পেন হয়েছিল যে ইমিডিয়েট তাকে অক্সিজেন দেওয়া দরকার ছিল। ফালাকাটা হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না বলে ব্যথার যন্ত্রণায় ছেলেটি ওখানে হার্ট ফেল করে মারা যায়। বামেদের সময় চা বাগানগুলো বন্ধ হয়ে এখন আদিবাসী চা শ্রমিকরা একে একে অনাহারে মরতে লাগলো। তারা সে অনাহারটাকে স্বীকার করতেন না, বলতেন অপুষ্টিতে মারা গেছে। অনাহার আর অপুষ্টি তফাৎ কোথায়? আজও নর্থ বেঙ্গল থেকে যখন আমি প্রায় 600 কিলোমিটার দূরে আমার রাজধানী কলকাতায় আসি, আমাকে 2 বার বিহার, 1 বার ঝাড়খণ্ডের উপর দিয়ে আসতে হয়। অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডে যদি কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, আমার রাজ্যের কোনো ভূখণ্ডের মানুষ কলকাতা শহরে আসতে পারবে না। একটা লাইসেন্স নিতে গেলেও উত্তরবঙ্গের মানুষকে 1 সপ্তাহের ছুটি নিয়ে কলকাতা আসা যাওয়া করতে হয়। না ট্রেনের যোগাযোগ ভালো, বাসের যোগাযোগ তো ছেড়েই দিন। রাজনীতি, প্রান্তিকতা, বঞ্চনা এগুলো থাকবে, কিন্তু আমি এটাও বিশ্বাস করি একজন শিক্ষিত মানুষ হিসেবে, অধ্যাপক হিসেবে, যে বিভাজন কোনোদিনও সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা বাড়ে। কোনো উন্নয়ন আছে, বন্যা, হাতির হামলা, বাঘের হামলা, বাইসনের হামলা, ভাল্লুকের হামলা, কালো বাঘের হামলা উত্তরবঙ্গের মানুষের একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি ইতিমধ্যে বিধানসভায় অধিবেশন চলছিল 19 তারিখ অবধি, এবং তার মধ্যে বিভিন্ন বিষয়ে, যেমন বিভিন্ন মন্তব্য বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজেও করেছেন। তার মাঝামাঝি আমরা দেখলাম এবার বিজেপি বিধায়ক তরফ থেকে একটি দাবি তিনি দাবি তুলেছেন ডাবুগ্রামের বিধায়ক। তিনি যে দাবি করছেন যে বাংলা ভাগের দাবি, অর্থাৎ উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন, দাবি করছেন শিখা চট্টোপাধ্যায়। এই যে বাংলা ভাগের দাবি উঠছে, এর আগেও আমরা শুনেছিলাম বাংলা ভাগের একটা দাবি উঠেছিল এই উত্তরবঙ্গকে নিয়ে, যে উত্তরবঙ্গে যে বাজেট নিয়ে বরাদ্দ বা উত্তরবঙ্গকে উন্নয়ন কেন করেন না মুখ্যমন্ত্রী, কি বলবেন এই সমগ্র বিষয় নিয়ে? আমি যতদূর শিখাদির বক্তব্য শুনলাম, শিখাদির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আগে তৃণমূল করতেন, পরে বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক। আমি বলছি যে তার জিসটা কিন্তু উনি উত্তরবঙ্গকে ভাগ করতেই হবে এই দাবিটার সপক্ষে তিনি বলেননি। ওনার আবেগটা ছিল কনসলিডেটলি এইভাবে, যদি উন্নয়ন করতেই না পারেন ভেঙে আলাদা করে দিন, আমরা আমাদেরটা বুঝে নেব। আমি বলছি দেখো, আমি উত্তরবঙ্গের ছেলে, আজকে কলকাতায় কর্মসূত্রে পেটের দায়ে থাকি। উত্তরবঙ্গেও আমি ছোটোবেলায় উত্তরবঙ্গ মানে যখন আমরা বাইরে কোথাও যেতাম, মানে ফরাক্কারেই পারে আসতাম, অর্থাৎ দক্ষিণবঙ্গে আসতাম, তখন আমাদের যখন নর্থ বেঙ্গল বলা হতো, বেশ মানে হাস্যকৌতুক সুরে আমরা বলতাম ওটা নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গল বলুন, অর্থাৎ নেই বাংলা। স্বাধীনতার পরে কংগ্রেস ছিল 3 দশকের কাছাকাছি, 3.5 দশক বামেরা রইলেন, আজকে 15 বছর প্রায় ছুঁই তৃণমূল আছে। উত্তরবঙ্গের আজকের অবস্থানটা নর্থ বেঙ্গল কোথায় দাঁড়িয়ে? না, যে জনপদটাকে বলা হয় টিম্বার ট্যুরিজম, চা, এগ্রো ইন্ডাস্ট্রি, 1/2 শতাব্দী পুরনো, ভারতবর্ষের বাজেটের একটা বড় অংশ। পৃথিবীতে ভারতকে যে নামগুলোই চেনে যার জন্য, তার মধ্যে একটা তো চা, এবং চা বললেই উত্তরবঙ্গ, ডুয়ার্স, দার্জিলিং, অসম। আমি বলছি এই অংশটা, চা শিল্পটা যেই ভূখণ্ডের উল্লেখযোগ্য পার্ট, সেই চা উল্লেখযোগ্য অর্থনৈতিক সোর্স, সেই চা শিল্পটা কত দশক ধরে মুমূর্ষ। বামেদের সময় চা বাগানগুলো বন্ধ হয়ে এখন আদিবাসী চা শ্রমিকরা একে একে অনাহারে মরতে লাগলো। তারা সে অনাহারটাকে স্বীকার করতেন না, বলতেন অপুষ্টিতে মারা গেছে। অনাহার আর অপুষ্টি তফাৎ কোথায়? প্রথম। দ্বিতীয়, আমি কেন বলছি যে নর্থ বেঙ্গল ট্যুরিজম, কলকাতার থেকে শুরু করে সারা পৃথিবীর লোকজন নর্থ বেঙ্গলে ট্যুরিজম করতে যায়, কিন্তু তোমার কি মনে হয় নর্থ বেঙ্গলে যাওয়ার কমিউনিকেশনটা সরকার ভালোভাবে তৈরি করেছে? পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়ের প্রস্তাবনায় চেষ্টা করেছিলেন বেঙ্গল টু বেঙ্গল রাস্তা তৈরি করবে, নর্থ বেঙ্গলে যাওয়ার রাস্তা বেঙ্গল টু বেঙ্গল হবে। এটাই স্বাভাবিক। আমার রাজ্যের কোনো ভূখণ্ডের লোক রাজধানীতে আসবে, অন্য রাজ্য পেরিয়ে, এটা তো হতে পারে না। আজকে সেই রাস্তাটা তো সফল হলোই না। আজকে তিস্তা তোর্ষা দিয়ে প্রচুর জল গড়িয়ে যাওয়ার পরেও
আজকে নর্থ বেঙ্গলের বেঙ্গল টু বেঙ্গল রাস্তা কিন্তু কেউ করতে পারলেন না বা করতে চাইলেন না। কেন? আজও নর্থ বেঙ্গল থেকে যখন আমি প্রায় 600 কিলোমিটার দূরে আমার রাজধানী কলকাতায় আসি, আমাকে দুবার বিহার একবার ঝাড়খণ্ডের উপর দিয়ে আসতে হয়। অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডে যদি কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, আমার রাজ্যের কোনো ভূখণ্ডের মানুষ কলকাতা শহরে আসতে পারবে না। ইজ ইট ট্রু? এটাও হতে পারে, প্রথম কথা। দ্বিতীয়, ট্যুরিজমটা গেল। আজকে ট্যুরিজম, যে ট্যুরিজমটা ওই এলাকার অর্থনীতির দ্বিতীয় স্পাইনাল কর্ড, আপনি সেই ট্যুরিজমের পরিকাঠামো কী তৈরি করলেন? হোমস্টে, যেখানে সমস্ত প্রান্তিক এলাকাগুলোয় সারা পৃথিবী জুড়ে হোমস্টে তৈরি করার মাধ্যমে সেখানকার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার তৈরি করছে, প্রচেষ্টা হচ্ছে মানে সরকারি তরফ থেকে। কার্যত ঠিক উল্টো পথে হেঁটে রাজ্যের বর্তমান সরকার সেখানে হোমস্টে তো করেইনি, হোমস্টের নাম করে বড় বড় রিসোর্ট কোম্পানির মালিকানাকে জঙ্গল পরিষ্কার করার ওপেন ছাড় দিয়ে দিয়েছে। আপনারা জানেন মেটেলি, মূর্তি নদীর ধার অভয়ারণ্য, আন্তর্জাতিক জাতীয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আম্বুজার থেকে শুরু করে বড় বড় বহুজাতিক সংস্থাকে ওপেন জঙ্গল পরিষ্কার করে সেখানে স্টুডিও ফ্ল্যাট বিক্রি করার পারমিশন দিয়েছে এই সরকার। আজকে নর্থ বেঙ্গলে যেখানে শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, কোনো রকম ট্যুরিজমের ডেভেলপমেন্ট সরকার করেনি, নেই টিম্বার ট্যুরিজম, কাঠ, তৃতীয় সবচেয়ে অর্থকারী যে উপাদান প্রকৃতির, এই কাঠ, টিম্বার হচ্ছে এবার লুট। এক বেকার ছেলেরা চাকরি নেই, তারা কি করে খাবে? জঙ্গল পরিষ্কার করছে, বহুজাতিক সংস্থা জঙ্গল পরিষ্কার করছে, ডলোমাইট উত্তীর্ণ হচ্ছে। মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের যত রেভিনিউ আসে তার একটা বড় অংশ আমাদের ওই টিম্বার ট্যুরিজম থেকে আসে। অথচ তার রিটার্ন এইবার বাজেটে চমকে যাবেন আপনারা, যেই বাজেটে 866.26 কোটি টাকা বাজেট একটা জনপদ তাদের জন্য অ্যালট করেছে উন্নয়নের রাজ্য সরকার, যেই জনপদের লোকসংখ্যা 2011 হিসাব ধরলে 3 কোটির ওপরে, অর্থাৎ মাথাপিছু 286 টাকা 26 পয়সা করে খরচা করেছে। ভাবুন কত বড় রসিকতা, যেখানে এ রাজ্যের মাদ্রাসা উন্নয়নের জন্য 5,600 কোটি টাকা দিয়েছে, মানে 6.5 গুণ। আপনি ভাবুন, যে এলাকা, যেই উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের জলবিদ্যুতের ম্যাক্সিমাম 90% কাছাকাছি আমাদের উত্তরবঙ্গ থেকে জলবিদ্যুৎ সাপ্লাই হয় পশ্চিমবঙ্গের। মাদ্রাসা টাকাটা না দিয়ে উত্তরবঙ্গে দেওয়া উচিত না, একদম নয়, তা আমি একদম বলিনি। মাদ্রাসাও দরকার, তারাও অনুন্নয়ন। কিন্তু আপনি ভাবুন, মাদ্রাসা উন্নয়নের চেয়েও একটা জনপদের 50%, মানে পশ্চিমবঙ্গের 9 কোটি যদি জনগণ ধরি, তার 3 ভাগের 1 ভাগ জনগণের জন্য ডেভেলপমেন্ট করা হচ্ছে, মাদ্রাসারও 6.5 ভাগের 1 ভাগ টাকা। মানে জনপদটাকে কীরকমভাবে মনুষ্যত্বর জীবের মতন দেখে কলকাতার এই তৃণমূলের নেতামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যান ঘুরতে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে উত্তরবঙ্গ যান, তিনি বলেছিলেন পাহাড় হাসছে। তিনি যান ওই উত্তরবঙ্গে মাঝে মধ্যেই, আমি বলছি উনি উত্তরবঙ্গে উন্নয়ন করতে যান না, উনি হাওয়া বদল করতে যান। ঠিক একটা সময় যখন বাঙালি বাবু জমিদাররা ধানবাদ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নিজের একটা বাগান বাড়ি করে রাখতো, মাঝে মধ্যেই যেতেন হাওয়া বদল করতে। সে হাওয়া বদল উনি করতে যান 6,500 সৈন্য সামন্ত নিয়ে, পুলিশ নিয়ে, অজস্র ডাক্তার নিয়ে। ওনার ভাইপোর বিয়ে হলো দার্জিলিংয়ে, 6,500 থেকে 7,000 ডাক্তারকে তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা আমি বলি, আরও উদাহরণ দিচ্ছি। আপনি বলছেন ওখানে একটা সেক্রেটারিয়েট তৈরি করেছে সরকার, তৃণমূল সরকার এসে, উত্তরকন্যা শিলিগুড়িতে, কোনদিন গিয়ে দেখবেন, কথা ছিল সেখানে 55 থেকে 60টা দপ্তর চালাবেন, সেক্রেটারিয়েট বসাবেন। আপনি জানেন, আমি নিজে আরটিআই করেছিলাম, সেখানে সেক্রেটারিয়েটের নামে কি চলে? বাংলোগুলো ভুতুরে হয়ে থাকে। এখানকার আমলারা দার্জিলিং ঘুরতে গেলে সপরিবার ওগুলোয় থাকেন, মুখ্যমন্ত্রী গিয়ে থাকেন, ওটা বিশ্রামাগারে পরিণত হয়েছে। একটা লাইসেন্স নিতে গেলেও উত্তরবঙ্গের মানুষকে 1 সপ্তাহের ছুটি নিয়ে কলকাতা আসা যাওয়া করতে হয়। না ট্রেনের যোগাযোগ ভালো, বাসের যোগাযোগ তো ছেড়েই দিন। আর প্রশ্ন হচ্ছে, আমাদের ওখানের উন্নয়নের যে আর্থিক পরিমাণ, মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবেন। তিনি সুইজারল্যান্ড হয়েছে না শুয়ে পড়েছে আমাদের উত্তরবঙ্গ, সেটা তো আপনারা এখন তথ্যগুলো আসলেই দেখতে পাবেন। একটা ভয়ানক তথ্য যেটা আমি বলি আপনাকে, এই যে চা বাগানগুলোতে যে শ্রমিকরা, যে কটা চা বাগান খোলা আছে, সেই চা বাগানগুলোর শ্রমিকদের যে ন্যূনতম বেতন থেকে যে তার ন্যায্য টাকাটা কেটে পিএফে জমা হয়, আপনারা চমকে যাবেন। ম্যাক্সিমাম চা বাগানের ম্যানেজমেন্ট সে পিএফের টাকাটা জমা দেয়নি, অর্থাৎ রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি। বলুন,
কিন্তু এই যে আপনি যে বাজেটের কথা নিয়ে এত কথা উঠছে যে রাজ্য সরকার কেন উন্নয়নের জন্য উত্তরবঙ্গের যথার্থ মানে কেন সেই পরিমাণটা দেয়নি, কিন্তু অন্যদিক থেকে রাজ্য সরকারের তরফ থেকে তো বারংবার কেন্দ্র সরকারের দিকে আঙুলটা তোলা হয় যে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন কোনো রকম উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয় না। সুকান্ত মজুমদারের দিকে বারবার তো মানে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। না, আমি আপনাকে বলি, আপনার মেয়ের বিয়ে, পাশের বাড়ির কাকু খুব পরিচিত, পাশের বাড়ির কাকু জোর হলে কি করতে পারে? আপনার মেয়ের বিয়েতে সামান্য সাহায্য করতে পারে, দাঁড়িয়ে থেকে একটার দায়িত্ব নিতে পারে। আপনার মেয়ের বিয়ের পুরো দায়িত্বটা সে নেবে না। যদি আপনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হন, আপনার মেয়ের বিয়ের কি পাড়ার লোক দায়িত্ব নেবে? নেবে না তো। আপনার রাজ্য সরকার, আপনার কনসলিডেটেড সরকারের পার্ট এটা, উত্তরবঙ্গের জনপদটা আপনার রাজ্যের অন্তর্গত, সেই সেই এলাকার উন্নয়ন কেন্দ্র দেখবে। এটা হয়, এটা কোনো রাজ্যে হয়, প্রথম কথা। দ্বিতীয়, আপনি বলছেন, আপনি তো একবারও বলেননি উত্তরবঙ্গে উন্নয়নে আমার সাফিসিয়েন্ট টাকা নেই, তাই কেন্দ্র টাকা দিক। যদি বলতেন কেন্দ্র না দিলে আমি আপনার টিভি চ্যানেলে আমি ওকালতি করতাম, হ্যাঁ কেন্দ্র ভুল করেছে। আমি বারবার যেটা বলি যে মোদি নিজে দাঁড়িয়ে থেকে বলেছিল উত্তরবঙ্গের চা বাগানগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট অধিগ্রহণ করবে, করেনি, খুব বাজে কাজ করেছে। কিন্তু আপনি আচুরি ধর্ম পরের সুদায়। উত্তরবঙ্গ ভারতবর্ষে অনেকেই জানে না, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্রনাথ মহারাজ ভারতবর্ষে প্রথম প্যাকেটজাত দুধ হিমুল তৈরি করে। ভারতবর্ষের লোক তখন জানতোই না প্যাকেটজাত দুধও হতে পারে। তখন কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ নয়, স্বাধীন রাজ্য। রংপুর তখন কোচবিহারের রাজার অন্তর্গত। সেই হিমুল পরবর্তীকালে কোচবিহার যখন জেলা হয়ে যায়, পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়, হিমুল চলেছে। আমি নিজে দেখেছি, আমি যখন শিলিগুড়িতে চাকরি করতাম, একদম কিশোর বয়সে যৌবন পা দিয়েও আমি হিমুলকে দেখেছি দাপিয়ে চলছে। সেই হিমুল বন্ধ হয়ে গেল। আজকে আমুল, বাঙালির লোক জানে যে আমুল একমাত্র ভারতবর্ষের প্যাকেটজাত দুধ, অথচ হিমুল যে তাদের বাংলায় তৈরি হয়েছিল এবং গর্বের সাথে চলতো, সেটা বন্ধ হয়ে গেল। সে দায়টা কি সরকার নেবে না এদের সময়? তার জমিও বিক্রি হয়ে গেছে। আচ্ছা বলছি, ভারতবর্ষে প্রথম ভূতল ব্যবস্থা এনবিএসটিসি, যার পরে নাম হয়েছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, এই জগদীপেন্দ্রনাথ মহারাজ তৈরি করেছিল। পরবর্তীকালে ভারতে বাংলার অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পরে ওটার নাম হয়ে যায় নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট। ভারতবর্ষে আজকে প্রত্যেকটা রাজ্য সরকারি অধিগ্রহণে চালাচ্ছে, ট্রান্সপোর্ট ব্যবস্থা চালাচ্ছে, অথচ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট আজকে ঢুকছে। বামেদের সময় তো সেখানে বেতন পেত না, সুসাইড করতো, আজকে সেটা পিপিপি মডেলে চালাচ্ছে। আমি বলছি, এই যে জায়গা সেক্টরগুলো, এগুলো তো ছিল আমাদের, সেইগুলো তো সরকার তোলেনি তো। আজকে নর্থ বেঙ্গল মেডিকেল, আমি বলছি ওটা নাকি সুপার স্পেশালিটি, আমি বলছি ওটা উন্নয়ন, ওটা উন্নয়ন নয়। আপনি যান ভিতরে, সামান্য সর্দি কাশির ওষুধ মাঝে মধ্যে পাবেন না। একটা ছোট ঘটনা আমি বলি, করোনার সময় করোনার টেস্টের জন্য কলকাতায় পাঠাতে হতো স্যাম্পল। এই কলকাতায় আসা এবং যাওয়া, এই টেনিওরের মধ্যে কত পেশেন্ট মরে গেছে নর্থ বেঙ্গলের, খবর রাখেন? আমার ছাত্র ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিভিল ইঞ্জিনিয়ার ছিল, আমি নাম বলতে দ্বিধা করছি না, প্রণম্য রায়। সে দুর্গাপুজোয় ফালাকাটায় বাড়িতে গেছে, তার বাবা শিক্ষক, একটা রোডে বাইকের পিছন থেকে পড়ে যায়, পায়ে ব্যথা লাগে, এত পেন হয়েছিল যে ইমিডিয়েট তাকে অক্সিজেন দেওয়া দরকার ছিল। ফালাকাটা হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না বলে ব্যথার যন্ত্রণায় ছেলেটি ওখানে হার্ট ফেল করে মারা যায়। অল্প বয়স্ক তরতাজা যুবক। আমি বলছি এটা একটা উদাহরণ। এন্টায়ার কোচবিহার, আমি আলিপুরদুয়ার জেলার ছেলে, তখন জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল। আমার যদি ওখানে গিয়ে কোনো সাংঘাতিক সামান্য কোনো হয়, মাইনর প্রবলেম, মাইনর আমার এক আত্মীয় মাইনর আমার বাড়িতে ঘুরতে গিয়ে, কলকাতার লোক, মাইনর একটা প্রবলেমে হাঁটুর একটা অংশের হাড়ের ডিসপ্লেস হয়ে গেছিলো, সে ডাক্তার খুঁজে পায়নি আপ টু কোচবিহার অবধি, তাকে ওই অবস্থায় জোড়াতালি দিয়ে ইমার্জেন্সি কলকাতায় আনতে হয়েছে বাই রোড। এটা যদি স্বাস্থ্যের অবস্থা হয়, এটা যদি বাসস্থানের অবস্থা হয়, মনুষ্যোত্তর জীবের মতন আজকে প্রতিদিন ওখানে গড়ে কোনো না কোনো ঘরের ছেলে মেয়েদেরকে বাঘ তুলে নিয়ে যায়, হাতি পিষে মেরে ফেলে। না কোনো উন্নয়ন আছে। বন্যা, হাতির হামলা, বাঘের হামলা, বাইসনের হামলা, ভাল্লুকের হামলা, কালো বাঘের হামলা, উত্তরবঙ্গের মানুষের একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি বলছেন রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়নে ব্যর্থ হয়েছে এত বছরে? ব্যর্থ কারা হয়? যারা চেষ্টা করে। চেষ্টাই করেনি। ব্যর্থ তো পরের জিনিস, চেষ্টাটা ন্যূনতম করেনি। তার বাজেট দেখে ভাবুন, একটা জনপদের একটা মানুষ পিছু 286 টাকা করে তিনি ইনভেস্ট করেছেন। ভাবতে পারছেন আপনি নির্লজ্জতার কোন জায়গায় গেলে একটা জনপদের মানুষের সম্পর্কে কতটা সাংঘাতিক দৃষ্টিকোণ থাকলে পরে প্রান্তিকতার এইটা হতে পারে। আরেকটা কথা আমি লাস্ট বলছি,
যে আপনি 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধার সময় আগে যখন নর্থ বেঙ্গল থেকে ডেলিগেট আসে, একবার পার্থ প্রতিম রায় কোচবিহারের যুবনেতা, হাই স্কুল শিক্ষক পার্থদা এক গাদা ডেলিগেট নিয়ে তিনি এসেছিলেন। আগের দিন রাত্রে যখন পৌঁছে যে কোথায় থাকবে না থাকবে কথোপকথন হচ্ছে, আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম প্রকাশ্যে ফিরহাদ হাকিম কলকাতার নেতা তৃণমূলের, তার দলেরই উত্তরবঙ্গের যুবনেতাকে বলছে নর্থ বেঙ্গলের জায়গা এখানে নয়, ওদিকে যান ওদিকে। মানে তাচ্ছিল্যটা কতটা মানসিক লেভেলের উত্তরবঙ্গ সম্পর্কে, কতটা উদাসীনতা, যে একটা সাম্রাজ্যবাদী ওখানে ঘাঁটি করে রেখেছে কলকাতার এই তৃণমূলের নেতারা, যে ওটা আমাদের একটা ঘাঁটি যেখানে আমরা যাব, ঘুরবো, বেড়াবো, হাওয়া খাবো, হাওয়া বদল করব, স্বাস্থ্য ফিরিয়ে আনবো, ঠান্ডা অনুভব করব, আবার চলে আসব। ওখানে আমরা কোনো টাকা ইনভেস্ট করব না, আর প্রচুর রিসোর্সকে তুলে নিয়ে আমরা পুষ্ট হব নিজেদের জন্য। তা না হলে আপনি দেখান তো উত্তরবঙ্গের উল্লেখযোগ্য কোন মন্ত্রী আছে উত্তরবঙ্গ থেকে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে, দেখান আপনি। অত বড় জনপদ, মাথায় রাখতে হবে ফারাক্কার ওপারের বিস্তীর্ণ জনপদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়াং, এই যে বিস্তীর্ণ জেলাগুলো উত্তরবঙ্গ নিয়ে, কিয়দংশ মুর্শিদাবাদেরও একটা পার্ট পড়ে, এই মানুষগুলো আদপেই হাসছে মমতা ব্যানার্জির কথায়, নাকি হাসিটাও তিনি তৈরি করে দিচ্ছেন, হাসিটাও তিনি লিখে দিচ্ছেন? কবি বলতেন না, মানে যাহা রচিবে তাহাই সত্যি। একটা শেষ প্রশ্ন করব এই প্রসঙ্গে, যে শিক্ষা চট্টোপাধ্যায় তাহলে যে কথাটি তিনি বলেছেন যে উন্নয়ন করতে না পারলে ওটাকে আলাদা করে দিন, সেটাকে আপনি সমর্থন করছেন? না, একদম নয়। দেখুন, রাজনীতি, প্রান্তিকতা, বঞ্চনা এগুলো থাকবে, কিন্তু আমি এটাও বিশ্বাস করি একজন শিক্ষিত মানুষ হিসেবে, অধ্যাপক হিসেবে, যে বিভাজন কোনোদিনও সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা বাড়ে। তাহলে ভারত থেকে অঙ্গচ্ছেদ হয়ে পাকিস্তান, বাংলাদেশ গড়ে ওঠাতে তাদের উন্নয়ন, তারা সুপার পাওয়ার হতে পারেনি। তারা আজও 200 টাকা 300 টাকা কেজি আলু কিনে খায়। আমি বলছি বিচ্ছিন্ন হওয়াটা সমাধান নয়, কিন্তু মানুষ তো একটা সময় দেওয়ালে পিঠ ঠেকলে এই দাবিটা তুলতেই পারে। তাদের দাবিটা তখন তো ন্যায় নীতি বোধের বাইরে চলে যায়, যেটা তেলেঙ্গানায় হলো, যেটা ঝাড়খণ্ড হলো। আমি একটা কথা বলছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই দেশেই জন্মেছিলেন, তিনি তো এটা বিশ্বাস করতেন যে আমার সোনার বাংলা। আবার তিনি এই সোনার বাংলা অর্থাৎ বাঙালি সত্তার, ক্ষুদ্র সত্তার সাথে সাথে তিনি এটাও তো বিশ্বাস করতেন জনগণমন, অর্থাৎ বৃহত্তর ভারতীয় সত্তা। অর্থাৎ তিনি বুঝিয়ে তো গিয়েছিলেন আমার ক্ষুদ্র বাঙালি সত্তা উন্নয়ন না হলে ভারত সত্তার উন্নয়ন হবে না। আবার উল্টো পথে ভারত সত্তার উন্নয়ন হলেই আমার বাঙালি সত্তার উন্নয়ন হবে। অর্থাৎ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ধরেই বলছি যে আমরা বিভাজন চাই না, কিন্তু আমার সত্তার উন্নয়ন না করলে আমরা ভারত সত্তার বা পশ্চিমবঙ্গের বাকি সত্তার উন্নয়ন কোনোভাবেই করতে পারবো না। এই সত্যটাকে মেনে নিয়ে নেবার অনেক হয়েছে। স্বাধীনতার আজকে 8 দশক হতে চলল, আমরা কিন্তু নেই রাজ্যেই রয়ে গেছি। ইংরেজিতে যাকে বলে নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।